9 আজকের ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব জল। নতুন চ্যাপ্টার শুরু করছি। জল চ্যাপ্টারটা জলের মতোই সোজা, কিন্তু ভালো করে একটু পড়তে হবে। মানে এক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে জল খুব অপরিহার্য। জল কি কি কাজে লাগে, অ্যাকচুয়ালি বললে ভালো হবে যে কি কাজে লাগে না। জলের প্রয়োজন সারা দিনে সব রকম কাজে, যেগুলো আমরা দেখতে পাই চোখের সামনে, জামা কাপড় কাচা, রান্না করা, তারপরে স্নান করা, হাত মুখ ধোয়া, জল পান করা, যেটা জল খাওয়া, তাহলে খুব গুরুত্বপূর্ণ। জল ছাড়া আমাদের একটা মুহূর্ত আমরা কল্পনা করতে পারি না। জলের আরেকটা নাম জীবন। এবার কি কারণে জল এত অপরিহার্য, সেটা হচ্ছে যে কি কারণে, যেগুলো দেখতে পাই না, শরীরের ভেতরে চলে, সেটা কি? সেটা হচ্ছে পুষ্টি। পুষ্টির যে উপাদানগুলো রয়েছে সেইগুলো পরিবহন করে জল। জলের মাধ্যমে আমরা যে খাবার গ্রহণ করি, সেই খাবার প্রথমে পাচন হয়। তাহলে প্রথম কাজ করছে কি? পাচন। পৌষ্টিক তন্ত্র পাচন হলো। এবার পাচনের ফলে যে খাদ্য উপাদানগুলো সারা শরীরে পৌঁছাতে হবে, সেই কাজটা পরিবহন, সেটাও করে দিচ্ছে। এবার যে পদার্থগুলো এবার শরীর থেকে বেরিয়ে যাবে, যা দরকার নেই সেই উপাদানগুলো শরীর থেকে বেরিয়ে যাবে, তাকে বলা হচ্ছে রেচন। তারপর আমাদের শরীরের উষ্ণতা নিয়ন্ত্রণ। খুব ঘাম হয়, শরীর থেকে ঘাম বেরোয়, লোমকূপ থেকে জল বেরোয়, বাষ্পীভবনের সেই জলটা বাষ্পীভবনের লিনতাপ শরীর থেকে সংগ্রহ করে, তার ফলে শরীর ঠান্ডা থাকে। এই হলো প্রাণী দেহ। এবার উদ্ভিদ দেহে কি কি কাজে লাগে? উদ্ভিদ দেহে বীজের অঙ্কুরোদ্গম, অর্থাৎ গাছটা হতে কাজে লাগলো। তারপরে কি? সালোক সংশ্লেষে যে খাদ্য উপাদান তৈরি হয়, যেই খাদ্য উপাদানের উপর গোটা প্রাণী জগৎ নির্ভর করে আছে, সেটাতে কাজে লাগে। জলের মধ্যে দিয়েই মূল দিয়ে যে গাছ বিভিন্ন মাটি থেকে উপাদান সংগ্রহ করে, সেটাও কিন্তু জলের মাধ্যমেই কৈশিক ক্রিয়া বলে তাকে। আরো বিস্তারিত আলোচনা করব আমরা আজকেই। তাহলে এই কৈশিক ক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কোষে কোষে পৌঁছে যায়, সেই জলটাকে এবার গাছ নানা রকম কাজে লাগায়। এরপর আমাদের রোজকার জীবনেও তো প্রচুর কাজে লাগে, আমি বলেই দিলাম। তাহলে কিছু জলের মধ্যে বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যের জন্য জল এত অপরিহার্য, এত গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্ট আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কাকে বলে প্রথমে এটা জানবো। আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, তাপ চ্যাপ্টার তোমাদের এই ক্লাসেই আছে, এবং আপেক্ষিক তাপ হয়তো এর আগেই পড়ে নিয়েছো। এই ক্লাসে আপেক্ষিক তাপ সংজ্ঞাটা নেই। তো আপেক্ষিক তাপ কাকে বলবো আমরা? যখন কোনো একটা পদার্থের 1 গ্রামের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, তাহলে যে কোনো পদার্থের 1 গ্রাম তার 1 ডিগ্রি সেন্টিগ্রেড যে পরিমাণ তাপ লাগে, সেটাকেই বলা হচ্ছে আপেক্ষিক তাপ। জলের আপেক্ষিক তাপের মানটা খুব বেশি। সেটা কত? 4200 জুল পার কেজি পার কেলভিন। এই জলের আপেক্ষিক তাপের মান খুব বেশি, এটা লিখি যেহেতু এটার উপরই আলোচনা। তাহলে জলের আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপের মান খুব বেশি। তার ফলে কি হবে? যে জলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে, অন্য কোনো তরলের থেকে সেটা বেশি। এবং এই যে জলের আপেক্ষিক তাপ খুব বেশি, এটাকে বহু জায়গায় কাজে লাগানো হয়। আচ্ছা, প্রথমে তাহলে বুঝে নিলে আপেক্ষিক তাপ কাকে বলে। কোনো পদার্থের 1 গ্রামের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, তাকে আপেক্ষিক তাপ বলে। জলের আপেক্ষিক তাপ বেশি, তার মানে জলের উষ্ণতা বৃদ্ধি করতে বেশি পরিমাণ তাপ লাগে। আর জল যখন তাপ বর্জন করে, তখন উষ্ণতার পরিবর্তন তেমন হবে না, অথচ উষ্ণতার পরিবর্তন খুব সামান্য হবে, কিন্তু তাপটা
থাকবে, তাপ বর্জন হবে। তার মানে বেশিক্ষণ জল তাপ ধরে রাখতে পারে। তাপ তাহলে কি দেখতে পেলাম, তাপ যখন আমি দিচ্ছি, যখন উষ্ণতা বাড়াচ্ছি তখন বেশি পরিমাণ তাপ শোষণ করে নিচ্ছে, যখন উষ্ণতা কমছে তখন কম পরিমাণ তাপ বেরোচ্ছে, তার ফলে জলটা অনেকক্ষণ গরম থাকছে। এই কারণে জলকে আমরা কোথায় ব্যবহার করি, সেক দেওয়ার কাজে জলকে ব্যবহার করা হয়। অন্য কোনো তরল পদার্থকে কিন্তু সেক দেওয়ার কাজে ব্যবহার করা হয় না। আর কোথায় এই ধর্মকে কাজে লাগিয়ে বিভিন্ন কলকারখানায় যন্ত্রপাতিকে ঠান্ডা করতে কুল্যান্ট হিসেবে, গাড়ির রেডিয়েটরে কুল্যান্ট হিসেবে জল ব্যবহার করা হয়। তারপরে আরেকটা যেটা আমাদের রোজগার, এই কারণে আমরা দীঘা বা অন্যান্য সমুদ্র সৈকতগুলোতে বেড়াতে যাই, তার কারণ যে সমুদ্রের ধারে আবহাওয়া মনোরম। কেন? যখন দিনের বেলায় যখন সূর্যের তাপ পড়ে স্থলভূমি অনেক তাড়াতাড়ি উত্তপ্ত হয়, জলভূমি তত তাড়াতাড়ি উত্তপ্ত হয় না, তার ফলে জলভূমি ঠান্ডাই থাকে। রাতের বেলা কি হবে, রাতের বেলা স্থলভাগ তাড়াতাড়ি হিট বিকিরণ করবে এবং তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। অপরদিকে জলভাগ কি করবে, ও দেরিতে তাপ বিকিরণ করবে এবং দেরিতে ঠান্ডা হবে। তার মানে দিনের বেলায় জলভাগকে ঠান্ডা পাচ্ছি, রাতের বেলা জলভাগকে তুলনামূলক গরম। আবহাওয়া শীত গ্রীষ্ম যাই হোক না কেন, জলভাগের আবহাওয়া মনোরম থাকে। এই কারণে সমুদ্র তীরবর্তী অঞ্চলের আবহাওয়া কিন্তু সারা বছরই মনোরম থাকে। তাহলে এই হয়ে গেল আপেক্ষিক তাপ। জলের স্ফুটনাঙ্ক আর হিমাঙ্ক। হিমাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার চাপে, আর স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার চাপে। স্ফুটনাঙ্ক মানে যে উষ্ণতায় জল ফুটতে শুরু করে সেটা 100 ডিগ্রি সেলসিয়াস, আর যে উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয় সেটা 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি দেখতে পাচ্ছি, হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে এখানে 1 অ্যাটমসফিয়ার। আর কি দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি যে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার। হিমাঙ্ক মানে যে উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়, আর স্ফুটনাঙ্ক মানে যে উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয়। তাহলে কি দেখতে পাচ্ছি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যদি নিচে নামি জল বরফ হয়ে যাবে, আর 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে জল বাষ্পে পরিণত হয়ে যাবে। আর এই 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলটা তরল থাকবে। তাহলে এই বিস্তৃত রেঞ্জে জল তরল হিসেবে যেহেতু থাকে, সেই কারণে জলকে কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারি। বিভিন্ন ভৌত প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া, এই রেঞ্জে এই উষ্ণতার মধ্যে জল যেহেতু তরল হিসেবে থাকে, তাই মাধ্যম হিসেবে তখন এখানে কাজে লাগাতে পারবো আমরা। এই বিস্তীর্ণ পাল্লায় জল তরল হিসেবে থাকছে, সেই কারণে বিভিন্ন ভৌত আর রাসায়নিক প্রক্রিয়ায় জলকে এই রেঞ্জটাতে, এত বিস্তৃত রেঞ্জে মাধ্যম হিসেবে কাজে লাগাতে পারবো। আরেকটা প্রেসার কুকার। প্রেসার কুকারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে 100 ডিগ্রি সেলসিয়াস জলের স্ফুটনাঙ্ক, চাপ বৃদ্ধি করে সেখানে আরো স্ফুটনাঙ্ক বাড়ানো যায়, তার ফলে খুব কম সময়ে কম খরচে খাদ্য দ্রব্য সুসিদ্ধ হয়ে যায়। আরেকটা কি যন্ত্র, প্রেসার কুকার আমাদের বেশ পরিচিত, আমরা নিচু ক্লাসগুলোতে প্রেসার কুকারের কার্যনীতি পড়েওছি। আরেকটা যেটা যন্ত্র সেটা হচ্ছে অটোক্লেভ। এই অটোক্লেভ যন্ত্রে কি করা হয়, বিভিন্ন অপারেশনের যন্ত্রপাতি যেগুলো কাজে লাগে, শল্য চিকিৎসা বলে বাংলায়। তো অপারেশনে যে সমস্ত ছুরি কাঁচি লাগে সেগুলো যদি জীবাণুমুক্ত না হয় তাহলে তো নানা রকমের ইনফেকশন হতে পারে। সেই কারণে কি করা হয়, এই যন্ত্রটাতেও চাপ বাড়ানোর ফলে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রির চেয়ে বেশি বেড়ে যায় এবং যন্ত্রপাতিকে আমরা কি করতে পারি, জীবাণু মুক্ত করতে পারি। আরেকটা ধর্ম সেটা হচ্ছে জলের কঠিনীভবনের লিনতাপ। লিনতাপ কি, তাহলে এটা হচ্ছে কঠিনীভবন। কঠিনীভবনের লিনতাপটাও খুব বেশি। লিনতাপ এটা হচ্ছে 336 জুল পার কেজি। তাহলে কঠিনীভবন মানে কঠিনে পরিণত হওয়া।
লীন তাপ কাকে বলে? যখন অবস্থার পরিবর্তন হয় তখন বস্তুর উষ্ণতার কোনো বৃদ্ধি হয় না, যে পরিমাণ উষ্ণতা বাইরে থেকে প্রয়োগ করা হয় সেই উষ্ণতা কি করে? বস্তুর তাপের পরিবর্তন করে না, অবস্থার পরিবর্তন করে। সেই হিসেবে অবস্থার পরিবর্তন কোনটা? যেমন আমরা যেহেতু জলে আলোচনা করছি, জলে বলি বরফ থেকে জলে পরিণত হওয়া, বা জল থেকে বরফে পরিণত হওয়া। বরফকে তাপ প্রয়োগ করলে সেই বরফটা জলে পরিণত হবে, জলকে তাপ প্রয়োগ করলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেই জলটা বাষ্পে পরিণত হবে। আর উল্টো ঘটনাটাও হবে, বাষ্পকে ঠান্ডা করলে সেটা আবার জলে পরিণত হবে, জলকে ঠান্ডা করলে জল বরফে পরিণত হবে। সেটাই হচ্ছে কঠিনীভবন, অর্থাৎ জলে কঠিনে পরিণত হওয়া। এই তাপটা হচ্ছে 336 জুল পার কেজি। তার মানে 1 কেজি জল থেকে যদি 336 জুল পরিমাণ তাপ বর্জন করে দেয় বা বের করে নেওয়া হয়, তবে সেই জলটা বরফে পরিণত হবে। এবং এই ধর্মটার জন্য শীত প্রধান দেশে কি হয়? শীত প্রধান দেশে জলজ প্রাণীরা জলে বেঁচে থাকতে পারে। এই রকম ক্ষেত্রে কি দেখতে পাই আমরা? যে এরকম একটা জলাশয়, জলাশয়ের ক্ষেত্রে কি হলো? এই ওপরের তলটা বরফে পরিণত হয়েছে, কিন্তু নিচে জল রয়েছে। এবং এই যেটা যদি বরফে পরিণত হতো তাহলে মাছ বা অন্যান্য জলজ প্রাণী যারা আছে তারা মারা যেত। এখানে যেহেতু জল আছে তাই জলজ প্রাণীরা এখানে বেঁচে থাকতে পারে। এই ঘটনাটা কিভাবে ঘটে? সেটা হচ্ছে এই ওপরের লেয়ার গুলো বরফে পরিণত হলো, এবং বরফে পরিণত হওয়ার জন্য এত জুল তাপ ওরা পার কেজিতে বর্জন করলো। বর্জন করার ফলে এই তাপটা এই লেয়ারের তাপের কুপরিবাহী বরফ, তার ফলে এই লেয়ারে ভেদ করে এখানে আর আসতে পারবে না, এটা জলই থাকবে এবং এখানে জলজ প্রাণীরা বেঁচে থাকবে। তো আরেকটা আমরা যখন ক্লাসের শুরুতে আলোচনা করছিলাম যে জলের প্রয়োজন, এটা একটা কিন্তু জলের গুরুত্বপূর্ণ প্রয়োজন, যে জলে বিভিন্ন জলজ প্রাণীরা বসবাস করে। অনেক প্রাণী যারা সমুদ্রে, নদী, পুকুরে বসবাস করে, তাহলে এদের বসবাস স্থল তো দিয়েছে জল। জল ছাড়া কিন্তু আমরা আমাদের অস্তিত্ব, পৃথিবীর অস্তিত্ব কল্পনাই করতে পারি না। এবার সেই কারণে বিভিন্ন বিজ্ঞানীরা অন্যান্য গ্রহে জলের অস্তিত্ব আছে কিনা, প্রাণের অস্তিত্ব আছে কিনা, এই নিয়ে কিন্তু অনেক গবেষণা চলছে। কৈশিক ক্রিয়া এটা খুব গুরুত্বপূর্ণ ক্রিয়া। এই ক্রিয়াটা মানে কৈশিক ক্রিয়া আমাদের জীবনে নানা রকম ভাবে ছড়িয়ে আছে, কিন্তু আমরা টার্মটা জানি না যে কৈশিক ক্রিয়া কি জিনিস। প্রদীপ, প্রদীপ জ্বালানো তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই। প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বলে, দীপাবলির সময় আমরা প্রদীপ জ্বালাই। সেক্ষেত্রে কি করি আমরা? প্রদীপ মাঝখানে একটু তেল দিই আর একটা সলতে দিয়ে দিই। এবার সলতে থেকে ওই চুইয়ে চুইয়ে তেল পৌঁছয় আর জ্বলতে থাকে প্রদীপটা। এই যে সলতে বরাবর চুইয়ে চুইয়ে একটা তরল পদার্থ যাচ্ছে কিছু দূর, সেটাকেই বলা হচ্ছে কৈশিক ক্রিয়া। ইংরেজিতে এটাকে বলে ক্যাপিলারি অ্যাকশন। তাহলে কৈশিক ক্রিয়া কোথায় দেখতে পাই? খুব পরিচিত যেটা, সেটা হচ্ছে প্রদীপের সলতের মধ্যে আমরা দেখতে পাই। আর যে পদ্ধতিতে ওই দীর্ঘ নলকূপ, তাতে যে জল, মাটির তলার জল উঠে আসে, তাতেও কিন্তু কৈশিক ক্রিয়া কাজ করে। তার মানে সেক্ষেত্রে কি হয়? মাটির একদম গভীরে জল আছে, যখন নলকূপ বসানো হচ্ছে তখন এইখান দিয়ে জলটা ওপরে উঠে আসছে, এটাই হচ্ছে কৈশিক ক্রিয়া। চাষের জমির ক্ষেত্রে কি হয়? একদম ওপরে মাটি শুকনো, কিন্তু গাছপালাগুলো জল পায়, এই নিচের স্তরের জল ওপরের মাটি অবধি চুইয়ে চুইয়ে এসে পৌঁছয় এবং গাছপালা বেঁচে থাকে। তারপরে বর্ষাকালে বাড়িতে আমরা দেওয়ালে দেখতে পাই জল শোধ করেছে। কিভাবে জল শোধ করে? ইট দিয়ে তো বাড়ি তৈরি হয় এবং ইটে অনেক রকম রন্ধ্র বা ছিদ্র থাকে, ওই ছিদ্র বরাবর জলটা ওপরে উঠতে থাকে এবং তার মাটির তলার জল উঠতে থাকে এবং দেওয়াল ভিজে যায়। আরেকটা কৈশিক ক্রিয়ার উদাহরণ আমরা দেখতে পাই, গাছ মাটি থেকে যে জলটা শোষণ করে সেই জলটা পাতায় পৌঁছয় কিন্তু কৈশিক ক্রিয়ার মাধ্যমে। আর আরেকটা, মাটির কলসির ব্যবহারও এখন প্রায় অপ্রচলিত হয়ে গেছে, যদিও মাটির কলসিতে জল খাওয়া খুবই উপকারী। মাটির কলসিতে গায়ে অনেক ছোট ছোট ছিদ্র থাকে,
এবার সেই ছিদ্র বরাবর জল বাইরে বেরিয়ে আসে এবং জল বাষ্পীভূত হয়, কৈশিক ক্রিয়ার মাধ্যমে ভেতরের জল বাইরে বেরিয়ে আসে এবং বাইরে বেরিয়ে এসে সে বাষ্পীভবনের লিনতাপ কলসি থেকে সংগ্রহ করে। তার ফলে কলসি ঠান্ডা হয়ে যায় এবং কলসির জলও ঠান্ডা থাকে। কলসিতে জল রাখা আরো অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জলের মধ্যে যে দ্রবীভূত পদার্থ থাকে, আমাদের শরীরে মিনারেলের উৎস কিন্তু জল। এবার আমরা যখন মাটির কলসির জল খাই, আমাদের শরীরে যে মিনারেলের চাহিদাটা সঠিক মাত্রায় কলসি মেনটেন করতে পারে। যদি 75-এর নিচে নেমে যায় তখন তাকে আমরা বলি মিনারেলের ঘাটতি আছে এবং সেই জলটা খেতে একটু মিষ্টি হয়। আর যখন 300-র বেশি হয়ে যায় সেটা আমাদের ক্ষতি করতে পারে। তো মাটির কলসি কি করে, বেশ যদি 75-এর নিচে নেমে যায় সেটাকে বাড়িয়ে দেয়, বা 300-র যদি বেশি হয়ে যায় তার মধ্যে যে দ্রবীভূত পদার্থ রয়েছে মিনারেল বা খনিজ পদার্থ, সেটা যদি 300-র বেশি হয়ে যায় তখন মাটির কলসি সেটাকে ডিজলভ করে নেয় বা দ্রবীভূত করে নিয়ে ওতে যে দ্রবীভূত পদার্থ তার সঠিক মাত্রাটা মেনটেন করতে পারে মাটির কলসি। আর আগে যে মিনারেল ওয়াটার বলে যে জল বিক্রি হতো সেটা কিন্তু এখন বলে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, মানে তার মধ্যে মিনারেল যথেষ্ট কম থাকে, সেই জন্য সেটাকে আর মিনারেল ওয়াটার বলে না, এখন সেটাকে বলে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে জলকে সর্বজনীন দ্রাবক, সর্বজনীন দ্রাবক বা ইউনিভার্সাল সলভেন্ট আর আরেকটা কি বলে, আরেকটা বলে হচ্ছে বহুমুখী দ্রাবক বা ভার্সেটাইল সলভেন্ট। কেন বলে? তার কারণ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, জল একটা ধ্রুবীয় দ্রাবক। ধ্রুবীয় মানে পোলার, যেমন চুম্বকের ক্ষেত্রে দক্ষিণ মেরু উত্তর মেরু এরকম রয়েছে, সেই রকম জলের ক্ষেত্রে একটা ধনাত্মক মেরু একটা ঋণাত্মক মেরু আছে, সেই জন্য জলকে আমরা বলছি ধ্রুবীয় দ্রাবক বা পোলার দ্রাবক। এই ধ্রুবীয় বা পোলার এই ধর্মের জন্য কি হয়, জল অনেক তড়িৎ আয়নীয় যৌগকে দ্রবীভূত করতে পারে। NaCl সোডিয়াম ক্লোরাইড, KCl পটাশিয়াম ক্লোরাইড, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, CaCl2, MgCl2 এগুলো লবণ। তাহলে এইরকম অনেক যৌগ দ্বারা ধ্রুবীয় যৌগ, তাদেরকে আয়নীয় যৌগ, জল নিজে ধ্রুবীয় এবং ধ্রুবীয় মানে পোলার বা পোল, যেমন আমরা চুম্বকের ক্ষেত্রে উত্তর মেরু দক্ষিণ মেরু দেখেছি, সেই রকমই জলের ক্ষেত্রে একটা ধনাত্মক মেরু আর আয়নের ক্ষেত্রে যেমন H+ আয়ন OH- আয়ন উৎপন্ন হচ্ছে। এই ধর্মের জন্য প্রচুর অনেক আয়নীয় যৌগকে দ্রবীভূত করতে পারে। আর কিছু সমযোজী যৌগ রয়েছে যারা ধ্রুবীয়, যেমন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে থাকে, অ্যাসিটিক অ্যাসিড থাকে হচ্ছে ভিনিগারে, আর কি গ্লুকোজ থাকে, গ্লুকোজ অনেক রকম ফলে থাকে আর গ্লুকন-ডিতেও থাকে গ্লুকোজ। এবার ইথানল, এই ধরনের এরা সমযোজী কিন্তু ধ্রুবীয় যৌগ, এদেরকে দ্রবীভূত করতে পারে। তাহলে জল অনেক রকমের যৌগকে দ্রবীভূত করতে পারে। এছাড়াও কিছু গ্যাসকে দ্রবীভূত করতে পারে, যেমন HCl হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, অ্যামোনিয়া জলে খুব পরিমাণে দ্রাব্য, কার্বন ডাই অক্সাইড জলের দ্রাব্য, SO2 জলের দ্রাব্য, SO2 সালফার ডাই অক্সাইড, CO2 কার্বন ডাই অক্সাইড। তো এই ধরনের অনেক গ্যাসকেও দ্রবীভূত করতে পারে।
আমাদের শরীরে যে সমস্ত ক্রিয়া সংগঠিত হয় তার বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু জল মাধ্যম হিসেবে কাজ করে। মাটি অনেক রকমের খনিজ পদার্থকে দ্রবীভূত করতে পারে, তার ফলে উদ্ভিদের যে খনিজ পদার্থ এবং আমাদের যে খনিজ পদার্থের প্রয়োজন সেটা জলই মেটাতে পারে একমাত্র। আরেকটা কি করে, এই যে 0°C থেকে 100°C এই বিস্তীর্ণ পাল্লায় একমাত্র জল তরল হিসেবে থাকে। অন্য কোনো লিকুইড কিন্তু এত বিস্তৃত রেঞ্জে তরল হিসেবে থাকতে পারে না। এই সমস্ত কারণে জলকে বলা হয় বহুমুখী দ্রাবক বা ভার্সেটাইল দ্রাবক, ভার্সেটাইল সলভেন্ট বলে। তার কারণ এই অনেক রকমের দ্রাবকের যে বৈশিষ্ট্য, অনেক রকমের দ্রাবককে বিভিন্ন রকম কন্ডিশনে, বিভিন্ন রকম শর্তে অনেকগুলো পদার্থকে দ্রবীভূত করতে পারে। আর আজকের ক্লাস এই পর্যন্তই। জল চ্যাপ্টারটা এবার থেকে চলবে এবং জলের মতোই যদি সোজা করতে চাও পড়াশোনাটাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো।